কি বলেন? হ্যাঁ, আচ্ছা আমি তো এখন ক্লাসে, আপনি ৯টার দিকে ফোন দিন, ৯টার দিকে আমি ক্লাস নিচ্ছি অনলাইন। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, এর আগে আমরা আলোচনা করেছিলাম কোনটা, আউটগোল নীতি, পলির বর্জন নীতি, n+l নীতি। এখন আজকে আলোচনা করব হুন্ডির নীতি। হুন্ডির নীতি অনুসারে কিভাবে ইলেকট্রনগুলো বিন্যস্ত হয় সেই ব্যাপারগুলো আলোচনা করব। এটা দেখো, এটা হচ্ছে হুন্ডির নীতি। আর বোঝার ট্রাই করো। এখানে আমরা লিখলাম উপশক্তি স্তর, নীতিটা আমরা পরে লিখতেছি। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নীতি। এটা হচ্ছে এস। এস এর ক্ষেত্রে এখানে অরবিটাল যদি আমি লিখি, এটা যদি অরবিটাল গুলো লিখি, তাহলে এস এর ক্ষেত্রে ওরিয়েন্টেশন একটা, অরবিটাল একটা, এটা আমরা জানি। পি এর ক্ষেত্রে উপশক্তি স্তর পি এর ক্ষেত্রে আমরা তিনটা অরবিটাল পেয়ে, একটা হচ্ছে px, একটা py, একটা pz। আমরা ডি এর ক্ষেত্রে আমরা তোমার কি অরবিটাল পেয়ে থাকি এরকম কয়টা বলতো, এরকম পাঁচটা। ডি এর ক্ষেত্রে, এফ এর ক্ষেত্রে এরকম কয়টা পেয়ে থাকি, সাতটা। আর পি এর অরবিটাল গুলোকে আমরা লিখলাম px, এটা কি তোমার py এবং কি p। ডি এর ক্ষেত্রে অনুরূপভাবে একটা dxy, yz, zx, x2 - y2, dz। এবার দেখো, হুন্ডের নীতিটা হচ্ছে তাদের জন্য যে সমস্ত উপশক্তি স্তরে তোমার একাধিক অরবিটাল আছে, এই অরবিটাল গুলোর শক্তি কি তোমার থেকে কি সমান থাকে, এদের শক্তি সমান থাকে, এই কারণে এই অরবিটাল গুলোকে আমরা বলি সমশক্তি সম্পন্ন কি তোমার অরবিটাল। যে সমস্ত উপশক্তি স্তরে একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটাল থাকে, যেমন এখানে পি তে আছে কয়টা বলতো, তিনটা, ডি তে আছে কয়টা, পাঁচটা, এফ এ আছে কয়টা, সাতটা, বাট এস এ কিন্তু কয়টা, একটা, একাধিক না। অর্থাৎ হুন্ডের নীতিটা এস এর জন্য প্রযোজ্য না। এটা কার জন্য প্রযোজ্য হবে, যে সমস্ত উপশক্তি স্তরে একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটাল থাকবে। এস এ একাধিক না, এস এ আছে কয়টা, একটা, তার জন্য হুন্ডের নীতি প্রযোজ্য। তাহলে কার জন্য প্রযোজ্য হবে, পি, ডি, এফ, তাদের জন্য প্রযোজ্য। এই নীতিতে তোমার বলা আছে যে এই সমশক্তি সম্পন্ন অরবিটালে একটা করে ইলেকট্রন প্রথমে একমুখী স্পিনে যায়, প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে যায়। এরপর যদি আরো ইলেকট্রন থাকে, তাহলে ওই ইলেকট্রন গুলো বিপরীতমুখী স্পিনে কি করবে বলতো, প্রবেশ করবে। এই নীতিতে বলা হয়েছে এটা কি ডি, ডি এর সমশক্তি সম্পন্ন অরবিটাল কোনগুলো, এগুলো। তাহলে এই অরবিটাল গুলোতে, এই বক্স গুলোতে প্রথমে একটা করে ইলেকট্রন তোমার একমুখী স্পিনে যাবে, এরকম একমুখী স্পিনে। এই কথাগুলো আমরা আরো আগে বলে আসছি। এরপর যদি ইলেকট্রন থাকে, তাহলে তারা বিপরীতমুখী স্পিনে জাস্ট এরকম ভাবে কি করবে বলতো, প্রবেশ করবে। এখন ব্যাপারটা, জিনিসটা এভাবেও হতে পারতো, দেখো তিনটে এভাবে। আগে তো বোঝার ট্রাই করো। এটা যেমন দেখো একমুখী স্পিনে এভাবে গেছে, এর স্পিন আপের মাধ্যমে গেছে। এখন ইলেকট্রনটা জাস্ট এভাবে তোমার কি স্পিন ডাউনের মাধ্যমেও কি করতে পারতো বলতো, প্রবেশ করতে পারতো। এটা যেমন স্পিন আপের মাধ্যমে, যদি এটার একটা রোটেশন যদি স্পিন আপ হয়, তাহলে প্রত্যেকটা রোটেশনে কি হবে বলতো, স্পিন আপ। আর এখানকার একটা রোটেশন যদি স্পিন ডাউন হয়, তাহলে প্রত্যেকটা স্পিন ডাউনে দিতে হবে। এখন যদি এখানে কি হয়, যদি আরো ইলেকট্রন থাকে, তাহলে তারা বিপরীতমুখী স্পিনে যাবে।
এটা ছিল স্পিন আপ, পরেরটা হচ্ছে স্পিন ডাউন। আমরা যদি ইলেকট্রনগুলো যদি সব স্পিন ডাউনে যদি প্রবেশ করাই, এখানে যদি আরো ইলেকট্রন থাকে, তাহলে ওই ইলেকট্রনগুলো কোথায় যাবে বলতো? স্পিন আপে তোমার কি করবে? প্রবেশ করবে। তাহলে তাদের কি, তাহলে এই নীতিতে কি বলে, এই সমশক্তি সম্পন্ন অরবিটালে এই যে সমস্ত উপশক্তি স্তরে একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে, তাদের অরবিটালে প্রথমে একটা করে ইলেকট্রন একমুখী স্পিনে যাবে, সেটা যেতে পারে স্পিন আপে, হতে পারে স্পিন ডাউন। যদি স্পিন আপে যদি যায়, তাহলে এই ইলেকট্রনগুলো পরের ইলেকট্রনগুলো স্পিন ডাউনে যাবে। আর প্রথম ইলেকট্রনগুলো যদি স্পিন ডাউনে যায়, তাহলে পরের ইলেকট্রনগুলো কি যাবে? স্পিন আপে যাবে। এটার ডিটেইলস ব্যাখ্যাটা আমি তোমাকে বলে দেব পরবর্তীতে। জাস্ট মুন্ডের নীতিটা এটা বলছে। তাহলে মুন্ডের নীতি কার জন্য প্রযোজ্য হবে? আমি যদি এটাকে সামারি করি, এস এর জন্য হবে না, কারণ এখানে একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটাল। কার জন্য প্রযোজ্য হবে? পি, বি আর কার জন্য? এফ এর। এই নীতিতে কি বলছে? কোন একটা উপশক্তি স্তরে যে একাধিক সমশক্তি সম্পন্ন যে অরবিটাল আছে, ওই অরবিটালে ইলেকট্রনগুলো প্রথমে একমুখী স্পিনে যাবে। সেই স্পিনটা হতে পারে স্পিন আপ, হতে পারে কি স্পিন ডাউন। যদি ইলেকট্রনটা স্পিন আপে যায়, তাহলে পরের ইলেকট্রনগুলো কোথায় যাবে? স্পিন ডাউনে। আর ইলেকট্রনগুলো যদি তোমার স্পিন ডাউনে যায়, তাহলে পরের ইলেকট্রনটা কোথায় যাবে? স্পিন আপে। এটাই এই মুন্ডের। দেখো আমার কথাগুলো বুঝছো কিনা কমেন্টসে জানাও। তাহলে এই ইলেকট্রন গুলোকে আমরা, এই অরবিটাল গুলোকে আমরা সমশক্তি, সামিয়া তোমার কথায় আমি আসব, সমশক্তি সম্পূর্ণ এগুলো অরবিটাল। এটাকে আমরা অরবিটাল বলি। এগুলো এই অরবিটাল গুলোকে আমরা কি বলি? সমশক্তি সম্পন্ন কি তোমার অরবিটাল। এগুলো হচ্ছে সমশক্তি সম্পন্ন, এগুলোকে আমরা কি বলি? অরবিটাল। এটাকে আমরা অরবিটাল। তাহলে এই নীতিটা আসলে কি বলে? সামনে তোমার কোশ্চেনে আমি আসবো যে স্পিন আপে যায় না, স্পিন ডাউনে আমরা নরমালি ব্যবহার করি, আমরা আসবো যখন ব্যাখ্যা দেবো এটা। তাহলে এই নীতিটা আগে একটু লিখি। তাহলে কি বলছে? কোন উপশক্তি স্তরের কোন উপশক্তি স্তরের প্রতিটি সমশক্তি সম্পন্ন অরবিটালে, প্রতিটি সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একটি করে ইলেকট্রন, একমুখী স্পিনে প্রবেশ করে। একমুখী স্পিনে প্রবেশ করে। এরপর ইলেকট্রনের প্রাপ্যতা অনুসারে ইলেকট্রনের এই অংশটা, এটা নিচ থেকে লিখবা, ইলেকট্রনের প্রাপ্যতা অনুসারে প্রতিটি অরবিটালে
প্রতিটি অরবিটালে আরো একটি করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। বিপরীতমুখী স্পিনে তোমার কি করবে? প্রবেশ করে। এই অংশটা আগে উঠায় না। ওকে, সবাই দেখো সবাই এটা লক্ষ্য করো। এটা হচ্ছে ধরে নিলাম ব্যাখ্যায় আমরা প্রথমে দিলাম নাইট্রোজেন, এটা হচ্ছে নাইট্রোজেন 7। আমি যদি তার ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2, এটা হচ্ছে কি 2p3। দেখো হুন্ডের নীতিটা এসি এর জন্য প্রযোজ্য না, অর্থাৎ 1s 2s এর জন্য তোমার হুন্ডের নীতিটা কি প্রযোজ্য না। কার জন্য প্রযোজ্য হবে? অ্যাপ্লিকেবল হবে কার জন্য? p এর জন্য, d এর জন্য, f এর জন্য। বাট এখানে আছেটা কেবল তো p, তাহলে এখানে হুন্ডের নীতিটা অ্যাপ্লাই করব কার জন্য? p এর জন্য। তাহলে উপরের ইলেকট্রন বিন্যাস, উপরের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়ম অনুসারে বক্স পদ্ধতিতে নিম্নরূপ হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই তোমার 1s, এটার জন্য এখানে দুটো ইলেকট্রন আছে, পোলির নিয়ম অনুসারে তারা কি হয়? প্রতিটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে বিপরীতমুখী স্পিনে। এই 1s ইলেকট্রনটা যায় কার নিয়ম অনুসারে? পোলির নীতি অনুসারে, আব্বৌ নীতি অনুসারে। ওকে, 2s এই অরবিটালে ইলেকট্রন যায় কার নিয়ম অনুসারে? পোলির নীতি অনুসারে। দুটো ইলেকট্রন থাকবে, তারা বিপরীতমুখী স্পিনে থাকবে। আব্বৌ নীতি কি বলছে? প্রথমে 1s ফিল আপ হবে, তারপর 2s ফিল আপ হবে। এটা কি তোমার 2p, এটা কি 2p। প্রতিটা অরবিটালে তোমার ইলেকট্রন যাবে কি স্পিন এভাবে আঁকবে। বা এখানে আমরা কি করতে পারি? এটাকে এভাবেও লিখতে পারি, এটা 1s, এটা 2s, আর এটাকে আমরা কি লিখতে পারি? এই হচ্ছে তোমার 2p। ইলেকট্রনকে স্পিন আপে না দিয়ে স্পিনটা আমরা কিসে দিতে পারি? এভাবে ডাউনে দিতে পারি। এটাও তোমার সঠিক বিন্যাস, এটাও তোমার কি সঠিক বিন্যাস। কেন দুটোই সঠিক বিন্যাস হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই পর্যন্ত তুমি উঠায় নাও, এই পর্যন্ত।
তুমি দেখো একজন তোমার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এটা নিচে নোট দিয়ে লিখবা। ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ফার্স্ট রুলস, তোমার ইলেকট্রনের যে বিন্যাসে আমি ক্লিয়ার করে দেবো তোমাকে, যে বিন্যাসে টোটাল স্পিন ভ্যালু মানে স্পিন কোয়ান্টাম নম্বরের মান, স্পিন ভ্যালু বেশি হবে, সেই বিন্যাসটি স্টেবল হবে। ইলেকট্রনের সেই বিন্যাসটি স্টেবল হবে। It is the first point. Okay. Second point হচ্ছে আগে দেখো ইলেকট্রনের আমি এই পয়েন্ট তোমাকে ক্লিয়ার করে দেব, আমি উদাহরণের মাধ্যমে তোমাকে ক্লিয়ার করে দেব। ইলেকট্রনের যে বিন্যাসে সিমেট্রিক এনভায়রনমেন্ট, সিমেট্রিক বলতে কি বোঝানো হয়েছে সেটা আমি ক্লিয়ার করে দেব। এনভায়রনমেন্ট বেশি থাকবে সেই বিন্যাসটি স্টেবল হবে। আমরা সেটা কি তোমার ইলেকট্রনের বিন্যাস হবে, সেই বিন্যাসটি স্টেবল হবে। এটা দেখো ইলেকট্রনের এই বিন্যাসটাই দুটো প্যারামিটারের উপর ডিপেন্ড করে। ফার্স্ট হচ্ছে টোটাল স্পিন ভ্যালু, আমি তোমাকে ক্লিয়ার করে দেব টোটাল স্পিন ভ্যালু কি। স্পিন ভ্যালু হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বারের মান। টোটাল স্পিন ভ্যালু যার বেশি হবে সেই বিন্যাসটা স্টেবল। আর সেকেন্ড হচ্ছে তোমার ইলেকট্রনের যে বিন্যাসে সিমেট্রিক এনভায়রনমেন্ট বেশি হবে। সিমেট্রিক এনভায়রনমেন্ট কি সেটা আমি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব। অর্থাৎ এই দুটোর উপর প্যারামিটার উপর বেস করে ইলেকট্রনের বিন্যাসটা তোমার কি হবে, কার্যকর হবে। এখন আমরা দেখাই দেব। এটা উঠায় নাও। এটা দেখো টেস্ট 1 মাত্র কিন্তু একটাও নেই, কাজ করতেছে না। দেখো এটা টেস্ট 1। মনে করো ইলেকট্রনটা জাস্ট এভাবে আসছে, মনে করো পি তে
তোমার ইলেকট্রন মনে করো পি ক্ষেত্রে আমরা এখানে নিচ্ছি, মানে পি এর তিনটে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা মনে করে নিচ্ছি এই পি এর তিনটি ইলেকট্রন, এটা কিভাবে বিন্যস্ত হতে পারে, কত ভাবে হতে পারে পি এর তিনটে ইলেকট্রনের জন্য। ওকে, এই তোমার এই বক্স তিনটে অরবিটাল, এই ইলেকট্রন এভাবে তোমার বিন্যস্ত হয়। আমি দেখো কেস 2 আরেকজন স্টুডেন্ট এটাকে জাস্ট এইরকম বিপরীতমুখী স্পিনে লিখবে। কেস 3 আরেকজন স্টুডেন্ট এটাকে লিখলো জাস্ট এইভাবে। কেস 4 আরেকজন স্টুডেন্ট এটাকে লিখলো, বোঝার ট্রাই করো, এটাকে লিখলো কি তোমার জাস্ট এইভাবে। মনে করো এই তিনটে ইলেকট্রনের বিন্যাসটা জাস্ট এভাবে হতে পারে, বোঝার ট্রাই করো। এখানে তুমি দেখো এটা স্পিন আপ, এটার জন্য স্পিন ভ্যালুর মান কত হবে দেখো, এটা স্পিন আপের জন্য কত হয় প্লাস হাফ, এটাও স্পিন আপ, এটার জন্য কত প্লাস হাফ, এটার জন্য কত প্লাস হাফ, তার মানে এটা 3/2 প্লাস হাফ। এটার জন্য একটু দেখো স্পিন ডাউন, এটা কত মাইনাস হাফ, এটাও কত মাইনাস হাফ, এটার মান কত মাইনাস হাফ, এটা হচ্ছে মাইনাস 3। এখানে তোমার এটার জন্য একটু দেখো, এটা তোমার কি প্লাস হাফ, এটা কি তোমার মাইনাস হাফ, এটা হচ্ছে কি প্লাস হাফ, তার মানে এটা প্লাস। আমি এটার জন্য প্রথমেই এটা বাদ, কারণ এই দুটো ইলেকট্রনের ডিরেকশন একই দিকে, এটা পোলিন নীতিকে অনুসরণ করে না, এই কারণে এটা প্রথমেই বাদ, পোলিন নীতিকে অনুসরণ করে না। কোনটা করে না, জাস্ট এটা। দুটো ইলেকট্রন কি একই ডিরেকশনে আছে, ফলে একটা একটা রিপালশন হবে, চারটা কোয়ান্টাম সংখ্যার সেট একই রকম হয়ে যাবে, ফলে এটা প্রথমেই বাদ, পোলিন নীতিকে অনুসরণ করে না, এইজন্য এটা আগে থাকতেই পারে। তুমি দেখো আমরা এই প্লাস আর মাইনাস দ্বারা মূলত ইন্ডিকেট করি কি বলতো ডিরেকশন, একটা প্লাস দ্বারা ইন্ডিকেট করে কি ক্লকওয়াইজ, মাইনাস দ্বারা ইন্ডিকেট করে কি অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা যখন এটার মান কনসিডার করব, এটা যদি মান যখন আমরা কনসিডার করব তখন 3/2, যখন এটার ভ্যালু কনসিডার করব তখন 3/2, যখন এটা কনসিডার করব তখন এটাকে আমরা কি করব, হ্যাঁ এই প্লাস আর মাইনাস দ্বারা ইন্ডিকেট করে কি তোমার ডিরেকশনটা, এটা কি তোমার কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ। যখন এটা টোটাল ভ্যালুটা আমি কনসিডার করব তখন তোমার কি হয়, এই মাইনাস থাকলেও কি হয়ে যায় বলতো প্লাস। তার মানে এটার ভ্যালু যেরকম আসে বাট এটার ভ্যালুটাও কি তোমার একই রকম আসে, বাট এটার ভ্যালুটা তোমার কি হয় বলতো কম, ফলে এই বিন্যাসটা কি তোমার হবে না, এখানে স্পিন ভ্যালু কম। কিন্তু এটার বিন্যাসের ক্ষেত্রে টোটাল স্পিন ভ্যালুর মান আর এটার বিন্যাসের ক্ষেত্রে টোটাল স্পিন ভ্যালুর মান কি তোমার সমান। তিনটে ইলেকট্রন তুমি যেভাবে বিন্যস্ত করো না কেন সর্বোচ্চ মান কত আসবে বলতো 3/2, সর্বোচ্চ মান কত আসবে 3/2। হয় তুমি এটা যদি প্লাস স্পিন আপ দাও তাহলে প্রত্যেকটা স্পিন আপে দিতে হবে, এটা যদি স্পিন ডাউন দাও তাহলে প্রত্যেকটা ইলেকট্রন কি দিতে হবে স্পিন ডাউন। তার মানে এখানে কি এই বিন্যাস কেস 1 এবং কেস 2 তে টোটাল স্পিন ভ্যালু বেশি, ফলে ইলেকট্রনের এই বিন্যাসটা হচ্ছে কি স্টেবল বিন্যাস। এই কারণে ইলেকট্রনগুলো এইভাবে বিন্যস্ত হতে পারে, এটাও বিন্যস্ত হতে পারে, এটাও সঠিক বিন্যাস, এটাও সঠিক বিন্যাস, এটাও তোমার কি সঠিক বিন্যাস, আর এই বিন্যাসটা কি বলতো ভুল, এটাও কি বলতো ভুল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিমেট্রিক এনভায়রনমেন্ট। সিমেট্রিক বলতে বোঝানো হচ্ছে দেখো এই বক্সে ইলেকট্রনের এনভায়রনমেন্ট যা, এই বক্সে ইলেকট্রনের এনভায়রনমেন্ট কি এক। আমরা যদি কোন একটা মনে করো কলেজে সবাই যদি একই ইউনিফর্ম পরে থাকে, একই নম্বর পায়, তখন আমরা বলি এটা সিমেট্রিক। যেমনটা হচ্ছে দেখো আমি যদি সিমেট্রিকটাকে আরো ক্লিয়ার করি পরমাণুর সাহায্যে, এই বন্ধনের উভয় পাশে এনভায়রনমেন্ট এক, ফলে এটা সিমেট্রিক মোড। আমি যদি ব্যাপারটা এভাবে লিখি H বন্ড Br, এই বন্ধনের উভয় পাশে দুটো পরমাণু এক না ভিন্ন, ফলে এটা সিমেট্রিক। সিমেট্রিক মানে কি প্রতিসাম্যতা, দুটোর মধ্যে একটা মিল থাকতে হবে। দেখো এই ঘর এই অরবিটাল, এই অরবিটালে প্রত্যেকটা একটা করে ইলেকট্রন আসে, ফলে এটা কি
একটা করে ইলেকট্রন আসছে এবং ইলেকট্রনের কি তোমার রোটেশনও কি বলতো একই দিকে, ফলে এই প্রত্যেকটা অরবিটাল কি সিমেট্রিক এনভায়রনমেন্টে আছে। এটার ক্ষেত্রে কি প্রত্যেকটা ঘরে একটা করে ইলেকট্রন আছে, আবার ইলেকট্রন গুলো প্রত্যেকটাই কি আছে বলতো তোমার স্পিন ডাউনে আছে, অ্যান্টিক্লকওয়াইজ রোটেশনে আছে, ফলে এটাও সিমেট্রিক। তার মানে এইখানের ইলেকট্রন গুলোর ক্ষেত্রে সিমেট্রিক এনভায়রনমেন্ট বিদ্যমান, এখানেও ইলেকট্রনের ক্ষেত্রে সিমেট্রিক এনভায়রনমেন্ট, বাট এটার ক্ষেত্রে নাই। তুমি দেখো এখানে আছে দুইটা, এখানে আছে একটা, এখানে ইলেকট্রন নাই, ফলে ইলেকট্রনের এই বিন্যাসটা সিমেট্রিক। ফলে একটা ইলেকট্রনের বিন্যাসটা যত বেশি সিমেট্রিক করা যাবে সেই বিন্যাসটা তত বেশি কি হবে বলতো স্টেবল। তাহলে কেস 1 এবং কেস 2 এর ক্ষেত্রে আমরা কিন্তু পি এর তিনটে ইলেকট্রনের জন্য বলছি। কেস 1 এবং কেস 2 এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কেস 1 এবং কেস 2 এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এখানে টোটাল স্পিন ভ্যালু বেশি, এই কারণে এই বিন্যাসটা স্টেবল 1, এবং এই ক্ষেত্রে কেস এবং কেস 2 এর ক্ষেত্রে তোমার সিমেট্রিক এনভায়রনমেন্ট রয়েছে প্রত্যেকটা অরবিটালের মধ্যে, এই কারণে এটা কি কেস 1 এবং কেস 2 হচ্ছে সবচেয়ে অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস, এই কারণে এটাও রাইট হবে, এটাও রাইট হবে। দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। দেখো রাজীব সুলতান তুমি বলছো কেস 3 এর ক্ষেত্রে আবার বলতে, তুমি দেখো এই বিন্যাসের ক্ষেত্রে এই ইলেকট্রনটি স্পিন আপ এই কারণে প্লাস আপ, এটা স্পিন ডাউন এই কারণে মাইনাস আপ, এটা স্পিন আপ এটার জন্য প্লাস আপ, টোটাল ভ্যালু হয় কি এটা কাটাকাটি যায় প্লাস আপ। স্পিন ভ্যালুর মান এই দুটোর বেশি আর এটার কি কম, স্পিন ভ্যালু যদি কম হয় ওই ইলেকট্রন বিন্যাসটা স্টেবল হয় না, আনস্টেবল, এই কারণে এটা কি হবে কাটা যাবে, এই বিন্যাসটা হবে না। সেকেন্ড হচ্ছে এই তিনটা অরবিটালে ইলেকট্রনের বিন্যাসের প্যাটার্নটা এক না, এখানে আছে দুইটা, এখানে আছে একটা, এখানে ইলেকট্রন, এখানে প্রত্যেকটা অরবিটালে বা প্রত্যেকটা ঘরে ইলেকট্রনের বিন্যাসটা একই রকম, এখানেও একটা আছে, এখানেও একটা, এখানেও একটা, এবং প্রত্যেকটা ইলেকট্রন স্পিন ডাউনে আছে, আর এখানে প্রত্যেকটা ইলেকট্রন স্পিন কি আছে বলতো আপে আছে। বাট এটার ক্ষেত্রে কি আছে, এখানে দুটো আছে, এখানে একটা আছে, এখানে কি তোমার নাই, এখানে তোমার ইলেকট্রনের স্পিনের রোটেশন, এখানকার স্পিনের ইলেকট্রনের রোটেশন একটা স্পিন ডাউন একটা স্পিন আপ, বলে এই বিন্যাসের চেয়ে এই উপরের বিন্যাসটা কি তোমার সিমেট্রি, এটা কোনো সিমেট্রিক এনভায়রনমেন্টে নেই। ইলেকট্রনের বিন্যাস যত বেশি সিমেট্রিক হবে ওই ইলেকট্রন বিন্যাসটা তত বেশি কি হবে স্টেবল হবে, এই কারণে ইলেকট্রন পি উপশক্তি স্তরে তিনটে ইলেকট্রনের ক্ষেত্রে এই দুটো বিন্যাস কি হবে। তাহলে আমরা এখানে একটু লিখব কেস 1 এবং কেস 2 এ আমরা এটা একটু দিক থেকে ডিলিট করে দেব, কেস 1 এবং কেস 2 এ ইলেকট্রনের টোটাল স্পিন ভ্যালু বেশি, এবং অরবিটাল গুলোতে সিমেট্রিক এনভায়রনমেন্ট রয়েছে, অরবিটাল গুলোতে সিমেট্রিক এনভায়রনমেন্ট রয়েছে। এজন্য কেস 1 এবং কেস 2 এর বিন্যাস সঠিক, কেস 1 এবং কেস 2 এবং কেস 2 এর
বিন্যাস সঠিক। ইলেকট্রন বিন্যাস সঠিক। ইলেকট্রন বিন্যাস এটা কি তোমার সঠিক। এটা উঠে নাও। সবাই এটা দেখো, আমরা যদি মনে করো P4 এর ক্ষেত্রে যদি করি, আমি যদি P4 এর ক্ষেত্রে যদি করি, মনে করো ডি করলাম না কেন, ডি এর জন্য 5টা বক্স করা লাগে, টাইম বেশি লাগে এই কারণে। দেখো কেস 1 এর ক্ষেত্রে প্রথমে আমরা কি করলাম, স্পিন আপ এ দিলাম, একটা ইলেকট্রন আছে, এটা স্পিন ডাউন। আরেকজন স্টুডেন্ট করলো, সে 3টা ইলেকট্রন জাস্ট এরকম স্পিন আপ এ দিল, আরেকটা তোমার ইলেকট্রন এই বক্সে না দিয়ে জাস্ট এই বক্সে। কেস 3 এর ক্ষেত্রে একটু দেখো, একজন স্টুডেন্ট এভাবে দিল, আরেকজন স্টুডেন্ট জাস্ট এভাবে দিল। কেস 4 এর ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে, এটা 3টা, এটা সব স্পিন ডাউনে, আরেকটা ইলেকট্রন কি স্পিন আপ। কেস 5 এর ক্ষেত্রে এখানে 4টা ইলেকট্রন জাস্ট এভাবে দিল। তুমি এটা দেখো, এখন আমরা দেখব কোন বিন্যাসটা তোমার কি সঠিক বিন্যাস, কোন বিন্যাসটাকে আমরা সঠিক বিন্যাস বলবো। বলতো কমেন্টস একটু জানাও তো, কেস 1, কেস 2, কেস 3 এবং কেস 4 এর মধ্যে কোন বিন্যাসটাকে আমরা সঠিক ইলেকট্রন বিন্যাস বলে কনসিডার করি, এটা কমেন্টস একটু জানাও। ঠিক আছে, সবাই 1 আর 4, তোমার প্রবীর ধর সে বলছে শুধু 4, একজনে বলছে শুধু 1, 1 আর 3, 1 4। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, আমরা একটু দেখি। এর আগে তাসনিয়া মনে হয় সম্ভবত কি জানি, জারিন সম্ভবত কি জানি, ভাইয়া বেরো, জারিন তাসনিম, ও বলছে যে সিমেট্রিক এনভায়রনমেন্টটা বুঝি না। সিমেট্রিক মানে প্রতিসাম্যতা, মানে প্রত্যেকটা জিনিসের একটা সিমিলারিটি থাকবে। তুমি দেখো, আমি তোমাকে এটা জারিন তাসনিম তোমার জন্য কতটা রিপিট করতেছি, দেখো এখানে প্রত্যেকটা ঘরে একটা ইলেকট্রন, আমি যদি একটা করে দিই তাহলে এটার সাথে এটার সিমিলারিটি আছে, এখানেও একটা, এখানেও একটা, এখানেও একটা, ফলে এটার প্রতিসাম্যতা আছে। এখন দেখো এখানে আমি যদি মনে করো, এখানে আমি একটা টাকাটাকু ইলেকট্রনের রোটেশনও কিন্তু একই দিকে, সবার জন্য একটু বলতে চাই, এটার সাথে এটার যদি আমি কম্পেয়ার করি কোনটার প্রতিসাম্যতা বেশি, এখানে কি তোমার দুইটা ঘরে সিমিলারিটি আছে একই রকম, বাট এই ঘরটাই কিন্তু সিমিলারিটি নেই, বাট এখানে তিনটা ঘরেই কি আছে, সিমিলারিটি আছে। এখানে তিনটা ঘরেই কি আছে, সিমিলারিটি আছে, একই রকম ইলেকট্রন, একই সংখ্যা ইলেকট্রন, ইলেকট্রনের রোটেশনও কি তোমার একই দিকে, ফলে এটার চেয়ে এটার এই বিন্যাসটা কি বলতো অধিক বেশি কি তোমার সিমেট্রিক এনভায়রনমেন্ট আছে। এখানে কি তোমার সিমিলারিটি বক্স কয়টা, দুইটা, একই রকম একটা একটা ইলেকট্রন আছে। এখানে সিমিলারিটি বক্স কয়টা বলতো, তোমার কয়টা, তিনটা, একটা একটা ইলেকট্রন আছে, ফলে এটা কি তোমার অধিক বেশি কি তোমার সিমেট্রিক।
এটা কি অধিক বেশি কি তোমার এটা সিমেট্রিক, প্রত্যেকটাই একটা করে ইলেকট্রন, সিমিলার ইলেকট্রন আছে, তাদের ডিরেকশনটা কি সিমিলার। তোমার ইলেকট্রন সংখ্যা যদি সিমিলার হয়, তাদের রোটেশন যদি সিমিলার হয়, তখন আমরা জিনিসটাকে আমরা বলি কি সিমেট্রিক। ক্লিয়ার না? এখন তুমি দেখো কোনটা কোনটাকে আমরা সঠিক বলবো। দেখো এটার ক্ষেত্রে স্পিন ভ্যালু কত দেখো প্লাস হাফ, এটার ক্ষেত্রে মাইনাস হাফ, এটা প্লাস হাফ, এটাও কি প্লাস হাফ, এটা কাটা হয়ে যায়, এটা কত হয় বলতো 1। ঠিক সিমিলারলি এটার জন্য আমি ধরি এটা প্লাস হাফ, এটাও প্লাস হাফ, এটা মাইনাস হাফ, এটা প্লাস হাফ, এটা কত 1। আমি যদি এটার জন্য কনসিডার করি, ঠিক এটা কত প্লাস হাফ, এটা কি তোমার প্লাস হাফ, পরেরটা প্লাস হাফ, পরেরটা কি বলতো মাইনাস হাফ, এটাও কত 1। এটার জন্য যদি কনসিডার করি, এটা প্লাস হাফ, এটা কি বলতো মাইনাস হাফ, এটার ক্ষেত্রে আমরা কি বলি এই হচ্ছে মাইনাস হাফ, এই হচ্ছে কি মাইনাস হাফ, এটা কাটে -1, এর মডুলাস ভ্যালু কত 1। আর যদি এটার ক্ষেত্রে যদি কনসিডার করি, তাহলে এটা প্লাস হাফ, এটা কি মাইনাস হাফ, এটা প্লাস হাফ, এটা কি তোমার মাইনাস হাফ, এটা দিব। তার মানে এই পাঁচটা বিন্যাসের মধ্যে চারটা বিন্যাসের টোটাল স্পিন ভ্যালুর মান কত বলতো সমান 1, মানে 1 টোটাল স্পিন ভ্যালুর মান কি সমান। এখন দেখো সেকেন্ড হচ্ছে সিমেট্রিক এনভায়রনমেন্ট, মানে প্রত্যেকটা বক্সের মধ্যে সিমিলারিটি কি। দেখো এই তিনটা বক্সের মধ্যে সিমিলার বক্স কয়টা, এই দুইটা, তাদের স্পিন ডাইরেকশন কি তোমার একই, এই দুইটা। এটার ক্ষেত্রে কি এই বক্স আর এই বক্স কি সিমিলার, এটার ক্ষেত্রে এই দুটো বক্স কি সিমিলার, এটার ক্ষেত্রে কি দুটো বক্স কি তোমার সিমিলার। অর্থাৎ এই চারটা বিন্যাসের ক্ষেত্রে টোটাল স্পিন ভ্যালু 1, তাদের সিমেট্রিক এনভায়রনমেন্টও 1। এটার ক্ষেত্রে আমি যদি কম্পেয়ার করি, এটার দুটো বক্স সিমিলার, দুটো সিমেট্রিক আছে, বাট এটার সাথে এটা কিন্তু সিমেট্রিক নাই, তাহলে এই দুটো বক্স সিমেট্রিক আছে। এটার ক্ষেত্রে কয়টা আছে দুটো বক্স, এটার ক্ষেত্রে কয়টা অরবিটাল দুটো অরবিটাল, এটার ক্ষেত্রে কয়টা দুটো। অর্থাৎ এই চারটা কেসের ক্ষেত্রে টোটাল স্পিন ভ্যালু 1, তাদের সিমেট্রিক এনভায়রনমেন্টও কি তোমার 1। এইখানে চারটা বিন্যাস কি তোমার সঠিক ইলেকট্রন কি তোমার বিন্যাস, চারটা বিন্যাস কি সঠিক ইলেকট্রন বিন্যাস। কিন্তু টিচাররা লাইক করে কি এই বিন্যাসটা করতে, প্রথমে একটা একটা করে যায়, পরের ইলেকট্রনটা বিপরীতমুখী স্পিনে দিবে। এই মনে এরা দেয় না, অভ্যস্ত, এটা প্রচলিত, এইভাবে হয়ে আসছে। তার মানে এই না চারটা বিন্যাস কি তোমার সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। কথা বুঝছো কিনা? দেখো আমার কথাগুলো তুমি বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি কি এটা প্রথমেই বাদ হয়ে যাচ্ছে, কারণ টোটাল স্পিন ভ্যালুর কারণে 0, টোটাল স্পিন ভ্যালু এটা কম, এখানে আগে বাদ, আমরা চারটার মধ্যে কম্পেয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি কেস 1 কেস 2, এটা কেস 1 কেস 2 কেস 3, এটা কি কেস 4। এর টোটাল স্পিন ভ্যালু এবং সিমেট্রিক এনভায়রনমেন্ট একই হয়, সিমেট্রিক এনভায়রনমেন্ট একই হয়, চারটি বিন্যাসই সঠিক, চারটি বিন্যাসই সঠিক, চারটি বিন্যাসই সঠিক। এটা হচ্ছে সঠিক, এটাও সঠিক, এটাও কি তোমার সঠিক বিন্যাস, এটাও কি তোমার সঠিক বিন্যাস, বাট এটা কি তোমার ভুল নিয়ম। বাট যখন তুমি এক্সামে লিখবা এটাই লিখবা, উপরেরটাই লিখবা।
কারণ এই জিনিসগুলো কনসেপ্ট অনেকের নাও থাকতে পারে। তখন কি তুমি টিচারের সাথে মারামারি করবা, ফাইট করবা? ফাইট করার তো সুযোগ নাই। হ্যাঁ, এই কারণে উপরে মেনে, কারণ তোমার খাতা ঢাকার কোন অঞ্চলে চলে যায় এবং কে মেজারমেন্ট তোমার খাতাটা দেখে মূল্যায়ন করে, এটা হচ্ছে ব্যাপার আছে। হ্যাঁ, আমরা যখন এক্সামে লিখবো তখন এইভাবেই আমরা রিপ্রেজেন্ট করবো, বাট চারটাই কি তোমার সঠিক। ওকে, এটা উঠায় না। কেস ওয়ান বেটার মেটার বলতে কিছু নাই। হ্যাঁ, প্রত্যেকটাই রাইট, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা করে এই কারণে কোনো বেটার আর তোমার লেস বেটার বলতে কোনো কিছু নেই। হ্যাঁ, কথা কি বুঝছো কিনা? চারটাই রাইট। হ্যাঁ, তোমরা উপরেরটাই করো, যেটা এটা প্রচলিত, এটা সবাই করে, এভাবেই করবা। হ্যাঁ, তুমি দেখো, এখন আমরা দেখব আমরা অরবিটালকে তিন ক্যাটাগরি ভাগ করি। একটা হচ্ছে অর্ধপূর্ণ অবস্থায় থাকে, একটা থাকে পরিপূর্ণ, একটা হচ্ছে আংশিক পূর্ণ। আমরা অরবিটাল গুলোকে বা উপশক্তি স্তরগুলোকে আমরা তিন ভাবে দেখি। উপশক্তি স্তরগুলোকে আমরা তিন ভাবে দেখি। একটা হচ্ছে তোমার অর্ধপূর্ণ। মনে করো একটা উপশক্তি স্তর, আমরা মনে করো ডি নিলাম। তাই ডি তে ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা। তাহলে অর্ধপূর্ণ তার অর্ধেক কত? d5। আর একটা হচ্ছে পরিপূর্ণ। ডি তে ইলেকট্রন থাকতে পারে কয়টা? তোমার 10টা। এটা হচ্ছে ডি। আর একটাকে আমরা বলি আংশিক পূর্ণ, বা এটাকে আমরা বলি অপূর্ণ। তাহলে ডি এর বিন্যাসটা হতে পারে কি? d1, d2, d3, d4, d5। d5 হলে সেটা অর্ধপূর্ণে চলে যায়, d10 হলে কি হয়? পরিপূর্ণ। এছাড়া বাকি যেগুলো থাকে সেগুলো আংশিক পূর্ণ বা অপূর্ণ। তার মানে বাকি থেকে কে? d1 থেকে 4, আর থাকে কে? d6 থেকে 9। 1 4 না, মানে d1, d2, d3, d4 কে তো তোমার অনেকবার লিখতে হয়, এই কারণে এটাকে আমি লিখছি d1 থেকে 4 এই বিন্যাসটা, বা d6 থেকে 9 বিন্যাসটা। টোটাল বিন্যাস পাওয়া যায় কয়টা? d10 একটা, d5। d10 টা পরিপূর্ণের মধ্যে, d5 টা। এই তিনটা বিন্যাসের মধ্যে কোন বিন্যাসটাকে আমরা অধিক স্থিতিশীল বলবো, কোনটাকে আমরা কম স্থিতিশীল? তুমি দেখো d5 এর ক্ষেত্রে আমরা যদি বিন্যাসটা করি, জাস্ট এটা, আমরা যদি d10 এর ক্ষেত্রে আমরা যদি বিন্যাস করি, ধরে নাও আমরা যদি d10 এর ক্ষেত্রে যদি বিন্যাসটা করি, জাস্ট এরকম, প্রথমে একটা করে যাবে, তারপর বিপরীত। আমরা যদি এখান থেকে একটা, এখানে তো অনেকগুলো বিন্যাস, 1 আছে, 2 আছে, 3 আছে, বা অনেকগুলো বিন্যাস আছে, আমরা d4 নিলাম, মনে করো d4 এর জন্য করলাম, আমরা d4 এর জন্য এদের বিন্যাসটা সিমেট্রিক এনভায়রনমেন্টের সাহায্যে করতে হবে। কারণ এর আগের বিন্যাসটা আমরা করছি কি, প্রত্যেকটা কেস 1 এ 3টি ইলেকট্রন, কেস 1 ও 3টি ইলেকট্রনের সাথে কম্পেয়ার করছি, কেস 2 এও 3টি ইলেকট্রনের সাথে কম্পেয়ার করছি, কেস 3 তেও আমরা 3টি ইলেকট্রন, 5টা বা 6টা লিখছি, তিনটাই আমরা কি 3টি ইলেকট্রনের জন্য। বাট এই ক্ষেত্রে কিন্তু আমরা কি ইলেকট্রনের সংখ্যা সেম না বলছি। তাহলে এটার ইলেকট্রন সংখ্যা কয়টা? 5টা। এটার ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। এটার ইলেকট্রন সংখ্যা কয়টা বলতো? 4টা। ফলে এখানে কি তোমার কিন্তু টোটাল স্পিন ভ্যালু ক্যাটাগরিটা এখানে আসবে। এদের মধ্যে কোনটা স্থিতিশীল সেটা সিমেট্রিক এনভায়রনমেন্টের মাধ্যমে তোমাকে বলতে হবে। আমি আবার বলছি, আগের যে উদাহরণটা দিছি কেস 1 থেকে কেস 5 পর্যন্ত,
প্রত্যেকটা বিন্যাসে 3টা করে ইলেকট্রন ছিল। এই কারণে আমরা টোটাল স্পিন ভ্যালুর মাধ্যমে তাদের ব্যাখ্যাটা বা কম্পেয়ারটা করতেছি। বাট এই ক্ষেত্রে যে তোমার এটার সাথে এটার যে কম্পেয়ার করব, এখানে ইলেকট্রন সংখ্যা 5টা, বাট এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা? 10টা। এখানে আমি ধরছি কয়টা? 4টা। এটা ধরে নিয়েছি 4টা। তাহলে এদের ইলেকট্রন সংখ্যা যদি সমান হতো তখন টোটাল স্পিন ভ্যালুটা আসতো, বাট ইলেকট্রন সংখ্যা যেহেতু সমান না তখন টোটাল স্পিন ভ্যালুর মাধ্যমে এটাকে ব্যাখ্যা করা যাবে। তাহলে সেকেন্ড কেস আমার হাতে রইল কোনটা? সিমেট্রিক এনভায়রনমেন্ট। দেখো এখানে কয়টা ইলেকট্রন আছে? এখানে 5টা। কয়টা আছে? এটা 5টা, 3 2 5। ওকে, এখানে কয়টা আছে? 5টা। তুমি দেখো এই বক্সটাও সিমিলার, এই বক্স, এই বক্স, এই বক্স, এই বক্স প্রত্যেকটাই কিন্তু সিমিলার। তোমার এখানে যে সংখ্যক ইলেকট্রন আছে প্রত্যেকটা একই সংখ্যক ইলেকট্রন, একই রকম ডিরেকশন। এখানেও দুটো আছে, এখানেও দুটো, এখানেও দুটো, এখানেও দুটো, এখানেও দুটো, প্রত্যেকটাই সমান সংখ্যক ইলেকট্রন, ইলেকট্রনের ডিরেকশন একই রকম। এখানে দেখো এখানেও ইলেকট্রন ডিরেকশন। তুমি দেখো এটা প্রথমেই তোমার বাদ হয়ে যাবে, কারণ এখানে কিন্তু সবগুলোই সিমেট্রিক এনভায়রনমেন্ট নাই। দেখো এই 4টা সিমেট্রিক, বাট এটা কিন্তু সিমেট্রিক না। এটা কিন্তু সিমেট্রিক। আমি যদি এটার সাথে এটা কম্পেয়ার করি তাহলে এখানে প্রত্যেকটা বক্সের সাথে কি আছে বলতো? সিমিলার আছে। এই কারণে এখানে সিমেট্রিক এনভায়রনমেন্ট আছে, এখানেও সিমেট্রিক আছে, এখানেও সিমেট্রিক আছে, বাট এখানে সিমেট্রিক এনভায়রনমেন্টটা বেশি আছে, এখানে সিমেট্রিক এনভায়রনমেন্টটা কি আছে? কম আছে। এটা 4টা বক্সের মধ্যে আরেকটা বক্সের নাই, ফলে এখানে সিমেট্রিকের মাত্রাটা কি বেশি, এখানে সিমেট্রিক মাত্রা কম। তার মানে এটা কি? এটাও সিমেট্রিক এনভায়রনমেন্ট। এটা কি তোমার এনভায়রনমেন্ট, আর এটাও কি তোমার সিমেট্রিক এনভায়রনমেন্ট। ওকে, এখানে সিমেট্রিকের মাত্রা কি তোমার? কম। সিমেট্রিকের মাত্রা কম, কারণ একটা বক্সে তোমার কি এটা ইলেকট্রন মাত্রা তোমার কম। তাহলে এটাও সিমেট্রিক, এটাও সিমেট্রিক, দুটোই একই রকম, প্রত্যেকটা বক্সের সাথে সিমেট্রিক। এবং এটা আর এটার মধ্যে কোনটা স্টেবল? এটা প্রথমেই বার হয়ে গেছে। আংশিক পূর্ণ যেগুলো থাকবে সেগুলোর সিমেট্রিকের মাত্রাটা অলওয়েজ কম হয়, সেই ইলেকট্রন বিন্যাসটা অতটা স্টেবল ইলেকট্রন বিন্যাস না। তাহলে এইটার মধ্যে সিমেট্রিক এনভায়রনমেন্ট বেশি থাকে, সিমেট্রিকের মাত্রা বেশি থাকে, অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ যে ইলেকট্রনের বিন্যাসটা সেটা অধিক স্থিতিশীল। তাহলে এটা কি তোমার স্থিতিশীল, এটাও তোমার স্থিতিশীল, এটাও তোমার স্থিতিশীল, আর এটা কি তোমার স্থিতিশীল নয়, এটা স্থিতিশীল নয়, এটার সাপেক্ষে এটা স্থিতিশীল। কিন্তু দেখো এখন এই দুটো স্থিতিশীলের মধ্যে কোনটা বেশি তোমার স্থিতিশীল? এই বিন্যাসে 5টা ইলেকট্রন নিয়ে সিমেট্রিক, আর এটা কি 10টা ইলেকট্রন নিয়ে সিমেট্রিক। যদি যে যত বেশি সংখ্যক ইলেকট্রন নিয়ে সিমেট্রিক এনভায়রনমেন্টে থাকবে সেই বিন্যাসটা তত বেশি স্টেবল। আমি আবার বলছি, এ 5টা ইলেকট্রন নিয়ে সিমেট্রিক, এ আছে কয়টা? 10টা। যে বিন্যাসে যত বেশি সংখ্যক ইলেকট্রন নিয়ে সিমেট্রিক এনভায়রনমেন্টে থাকবে সেই বিন্যাসটা তত বেশি কি হবে বলতো? স্টেবল। তবে এটাও সিমেট্রিক, এটাও এটা 5টা ইলেকট্রন নিয়ে সিমেট্রিক, এটা 10টা ইলেকট্রন নিয়ে সিমেট্রিক। এই কারণে এই অর্ধপূর্ণ চেয়ে পরিপূর্ণের স্টেবিলিটি কি হবে তোমার? বেশি। এটা কি 5টা ইলেকট্রন নিয়ে সিমেট্রিক, 5টি ইলেকট্রন নিয়ে সিমেট্রিক, এটা 5টি ইলেকট্রন নিয়ে তোমার এটা সিমেট্রিক, আর এটা কি তোমার 10টি ইলেকট্রন নিয়ে সিমেট্রিক, এটা তোমার সিমেট্রিক। এজন্য এর স্টেবিলিটি পরিপূর্ণ অবস্থায় যখন থাকবে তখন তার স্টেবিলিটি, এজন্য এর স্টেবিলিটি স্থিতিশীলতা অর্ধপূর্ণের চেয়ে কি হবে? বেশি হবে। অর্ধপূর্ণের চেয়ে বেশি। দুটোই স্টেবল, এই দুটোর মধ্যে কম্পেয়ার করতেছি। তাহলে এটা কি তোমার? এজন্য এর স্টেবিলিটি
এর স্টেবিলিটি তোমার কি হবে, পরিপূর্ণ চেয়ে কম হবে, পূর্ণের চেয়ে কম। তাহলে আমরা যদি এটাকে সামারি করি, তাহলে একটা উপশক্তি স্তরে তিন ধরনের বিন্যাস থাকতে পারে। একটা হচ্ছে অর্ধপূর্ণ, একটা পরিপূর্ণ, একটা হচ্ছে আংশিক। এই তিনটা বিন্যাসের মধ্যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণটা অধিক স্থিতিশীল এবং আংশিক পূর্ণতার স্থিতিশীলতা কি তোমার কম। এই কারণে ইলেকট্রনগুলো অলওয়েজ অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় থাকতে যায়। সেকেন্ড কেস হচ্ছে অর্ধপূর্ণতে ইলেকট্রনগুলো কম মাত্রায় তোমার কম সংখ্যক ইলেকট্রন নিয়ে সিমেট্রিক থাকে, আর পরিপূর্ণতে এরা অধিক সংখ্যক ইলেকট্রন নিয়ে সিমেট্রিক থাকে। যত বেশি সংখ্যক ইলেকট্রন নিয়ে সিমেট্রিক থাকবে ওই বিন্যাসটা তত বেশি স্টেবল হবে। এই দুটো স্টেবল বিন্যাসের মধ্যে এখানে বেশি সংখ্যক ইলেকট্রন নিয়ে সিমেট্রিক এনভায়রনমেন্টে আছে, এই কারণে পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাসটা অর্ধপূর্ণের চেয়ে অধিক কি হবে বলতো, স্থিতিশীল হবে। আমার কথাগুলো বুঝতে পারছো কিনা কমেন্টসে জানাও। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি ফাইনাল লাইনটা, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ পরিপূর্ণ অবস্থায় যখন অরবিটাল থাকবে তার বিন্যাসটা অর্ধপূর্ণ অপেক্ষার চেয়ে কি হবে, বেশি হবে। অর্ধপূর্ণ অরবিটালের চেয়ে স্টেবিলিটি কি হবে, বেশি হবে। অর্ধপূর্ণ অরবিটালের বিন্যাসটা তোমার আংশিক পূর্ণর চেয়ে কি হবে, আংশিক পূর্ণ অরবিটালের চেয়ে তোমার কি হবে, বেশি হবে। এটা বেশি হবে। তাহলে আমরা বলতে পারি স্টেবিলিটি, এটা কোন জায়গা থেকে অ্যারো সাইনটা দেখছো, ডান থেকে তোমার আস্তে আস্তে কোথায় যাচ্ছে বলতো, বাম। মানে এটার চেয়ে এটা স্টেবল, এটার চেয়ে কি এটা স্টেবল। স্টেবিলিটি বি তোমার বি, ক্রমান্বয়ে বি, এটা উঠে গেল। তাহলে এই অংশটা এখানে শেষ। বাসায় পড়বা, একটা জিনিস যত ডিপলি পড়বা তত ভালোভাবে এটাকে অ্যানালাইসিস করতে পারবা। তাহলে এরপরে নিচে পয়েন্ট আউট করে লিখবা। তাহলে হুন্ডের নীতিটা কার জন্য অ্যাপ্লিকেবল এবং কার জন্য অ্যাপ্লিকেবল না। কার জন্য এটা অ্যাপ্লিকেবল না, এস উপশক্তি স্তরে। তাহলে আমি বলতে পারি হুন্ডের নীতি এস উপশক্তি স্তরের জন্য প্রযোজ্য না।
কারণ কি এই উপশক্তি স্তরের জন্য প্রযোজ্য হয়। প্রযোজ্য এটা এমসিকিউ তে আসে, এডমিশন টেস্টে এটা আসে, এমসিকিউ ইউনিভার্সিটি এডমিশন টেস্টে আসে। আমরা যদি মনে করো যেমন কোনো কিছু পরমাণু যদি ধরি হাইড্রোজেন, এটা যদি ধরি এটা হচ্ছে 1s1, আমি যদি ধরি হিলিয়াম তাহলে এটা কত বলো তো 2, এটা কি 1s2। আমরা এখানে ধরলাম লিথিয়াম, এটা 3, 1s2 2s1। আমরা যদি ধরি বেরিলিয়াম, এটা 1s2, এটা কি বলতো 2s2। আমরা এখানে ধরলাম বোরন, তাহলে এটা 1s2 2s2, এটা কি 2। তুমি দেখো 1 থেকে 4 পর্যন্ত যে মৌলগুলো আছে এই মৌলের ইলেকট্রন বিন্যাস কোনো পি উপশক্তি স্তর নাই, শুধু এস আছে। এই কারণে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস তুমি হুন্ডের নিয়ম অ্যাপ্লাই করতে পারো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হুন্ডের নিয়মটা এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে লিথিয়াম বা বেরিলিয়াম এটা মেনে চলে, তারপরের মৌলগুলো এটা কি তোমার মেনে চলে। তার মানে কি তুমি এই সমস্ত হাইড্রোজেন থেকে বেরিলিয়াম পর্যন্ত মৌলগুলো হুন্ডের নিয়মকে কি করে না, অনুসরণ করে না। তো এখান থেকে আমি কি বলতে পারি, অর্থাৎ হাইড্রোজেন হতে এটা কি তোমার বেরিলিয়াম পর্যন্ত মৌলগুলো হুন্ডের নিয়ম অনুসরণ করে। হুন্ডের নিয়ম অনুসরণ করে না। দেখো এই পয়েন্টে কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু জানাও, কারো কোনো ডাউট আছে কিনা। ওকে, তোমরা লেকচার তাড়াতাড়ি বের করবে, লেকচার এখন থেকে ডিলিট করে দেবো। হ্যাঁ, লেকচার এখানে রাখবো না। অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমার লাইভে থাকে না, ওরা পরে ভিডিও দেখে। এটা হইতে পারে না, একটা লেকচার এভাবে হইতে পারে না। তোমার লাইভে থাকতে হবে, এই কারণে তুমি তোমার লেকচার আপডেট করে ফেলবো, আমি লেকচার ডিলিট করে দেবো ওখান থেকে। হ্যাঁ, ওকে, এই লেকচার তাড়াতাড়ি উঠিয়ে ফেলবো। তুমি যদি লাইভে যদি প্রেজেন্ট না থাকো তাহলে তোমার এখানে থাকার দরকার নেই, তুমি লিভ দাও গ্রুপ থেকে। অ্যাডিশন, পরের পয়েন্ট হচ্ছে ইস বাদে কারা আছে পিডিএফ, পিডি এবং এফ উপশক্তি স্তরের জন্য, এফ উপশক্তি স্তরের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য। এটা হুন্ডের নিয়ম তোমার কি হবে প্রযোজ্য পিডিএফ। এখন তোমার এখানে কোশ্চেন আসে এরকম, এটা কিন্তু তোমার এমসিকিউ এবং এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এন্ড কোশ্চেন আসে, দেখো
এরকম আসছে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস এটা ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়মকে অনুসরণ করে না ব্যাখ্যা করো। তাহলে আমার প্রথমে হুন্ডের নীতিটা বলতে হবে, তারপর বেরিলিয়ামে ইলেকট্রন বিন্যাস করতে হবে, তারপর বক্স ডায়াগ্রাম আমরা দেখাবো, তারপর আমরা বলবো এটা হুন্ডের নীতিকে ফলো করে কি করে না। তাহলে আমরা এখানে বলতে পারি কি অ্যানসারটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটা কি তোমরা লিখতে পারবা না লিখে দেবো? একটু কমেন্টস একটু জানাও তো, লিখতে পারবা না লিখে দেবো? হ্যাঁ সামিয়া, তোমার কথা আমি বুঝি নাই। সামিয়া ইসলাম, আমি কিন্তু বুঝি নাই। কি বুঝো নাই সেটাই তো বলো নাই। কখন কোন অংশটা বুঝো নাই? কোন অংশটা সামিয়া? কোন অংশটা বুঝতে পারো নাই? ওকে লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা সামিয়া, কোন অংশটা বুঝতে পারো নাই বলো? খবর নাই, সামিয়ার খবর নাই। আরে চল একটু দেখো, আমরা এটা এখানে রাখি তাহলে বুঝতে পারবো। তাহলে এটা লেখার স্টাইলটা কি রকম হবে? প্রথম হুন্ডের নীতি লিখবা। হুন্ডের নীতি থেকে আমরা জানি আচ্ছা এই সেটটা দেখাচ্ছি, এখনই দেখাচ্ছি, এটার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হুন্ডের নীতি থেকে আমরা জানি কোন উপশক্তি স্তরের প্রতিটি সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে প্রথমে একটি করে ইলেকট্রন একমুখী স্পিনে প্রবেশ করে। এরপর ইলেকট্রনের প্রাপ্যতা অনুসারে আরো একটি করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে প্রবেশ করে। এ পর্যন্ত আগে উঠাই নাও, তারপর আমি এটাকে করে দিচ্ছি।
এখানে দেখো বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। ইলেকট্রন বিন্যাস এটা কি তোমার নিম্নরূপ। বোঝা ট্রাই করো। এটা বেরিলিয়াম, এটা কি 1s2, এটা 2s2। এখন দেখো সামিয়ান এবং সবার জন্য ভুন্ডের নীতিটা কাদের জন্য হবে? যে সমস্ত উপশক্তি স্তরে একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে। পিতে অরবিটাল কয়টা আছে? একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটাল কয়টা আছে? 3টা। ডিতে আছে কয়টা তোমার? এরকম কয়টা আছে বলতো? 5টা। এপে আছে কয়টা বলতো? এরকম আছে কয়টা? 7টা। এসে আছে কয়টা? একটাই বিন্যাস। তাহলে হুন্ডের নীতিটা কাদের জন্য? যে সমস্ত উপশক্তি স্তরে একাধিক সমশক্তি সম্পন্ন, এই অরবিটাল গুলো সমশক্তি সম্পন্ন হতে হবে, অর্থাৎ যাদের শক্তিটা কি হতে হবে? সমান। এস এর ক্ষেত্রে বিন্যাস পাওয়া যায় কয়টা? একটা। অরবিটাল পাওয়া যায় কয়টা? একাধিক কোনো বিন্যাস পাওয়া যায় না। এই কারণে এস এর ক্ষেত্রে কখনো হুন্ডের নিয়ম কি হবে না? প্রযোজ্য হবে না। যে সমস্ত বিন্যাসে তোমার কি থাকবে? পি থাকবে, ডি থাকবে, এফ থাকবে, তাদের ক্ষেত্রে হুন্ডের নিয়মটা তোমার কি হবে বলতো? প্রযোজ্য। এখন দেখো এই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে শুধু এস আছে, তাহলে এস উপশক্তি স্তরে একাধিক সমশক্তি সম্পন্ন কোনো অরবিটাল নাই। হুন্ডের নীতিতে কি হবে? এই সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এখানে তো একাধিক নেই, একটাই। ফলে ইলেকট্রনগুলো যেভাবে আছে ঠিক সেভাবে বিন্যস্ত হবে। এর জন্য কোনো রুলস ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না, নিয়ম দেওয়ার কোনো হয় না। এই কারণে এই বিন্যাসে তোমার কোনো পিডিএফ উপশক্তি স্তর নেই, শুধুমাত্র এস উপশক্তি স্তর আছে। আর এস উপশক্তি স্তরের জন্য হুন্ডের নিয়মটা অ্যাপ্লাই করা যায় না। এই কারণে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়মকে অনুসরণ করে না। হাইড্রোজেনও করে না, এখানে পি নাই, ডি নাই, এফ নাই। হিলিয়ামও করে না, শুধু এস আছে। এস থাকলে হবে না, কারণ এস থাকলে বক্স পাওয়া যাবে কয়টা? একটা। কিন্তু এরকম বক্স পাইতে হবে কি? একের বেশি। কারণ এস এ কি তোমার অরবিটাল কয়টা থাকে? একটা। বক্স পাওয়া যাবে কয়টা? একটা। কিন্তু পিডি এফ এর ক্ষেত্রে এরকম ডি এর ক্ষেত্রে 3টা অরবিটাল, ডি এর ক্ষেত্রে 5টা, এফ এর ক্ষেত্রে কয়টা? 7টা। তাদের জন্য কি হবে বলতো? হুন্ডের নিয়মটা প্রযোজ্য হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ওকে, এখন এটা দেখো ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায়, ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় দেখা যায় বেরিলিয়ামের ইলেকট্রনগুলো কোথায় কোথায় আছে? 1s আর কি 2s উপশক্তি স্তরে। 1s এবং 2s উপশক্তি স্তরে রয়েছে। 1s এবং 2s উপশক্তি স্তরে তোমার রয়েছে। এখান থেকে প্যারা করে একবার। কিন্তু যেসব উপশক্তি স্তরে উপশক্তি স্তর মানে পিডিএফ একাধিক সমশক্তি সম্পূর্ণ অরবিটাল রয়েছে, সমশক্তি সম্পন্ন অরবিটাল রয়েছে, তাদের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য। তাদের জন্য হুন্ডের নিয়ম তোমার প্রযোজ্য।
যেহেতু বেরিলিয়ামের তোমার কি যে সমস্ত শক্তি স্তরগুলো আমি বলে গেছি সেটা হচ্ছে পি ডি আর পি এ, কিন্তু বেরিলিয়ামে এস উপশক্তি স্তরে একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটাল এস উপশক্তি স্তরে একাধিক সমশক্তি সম্পন্ন বা এটা বেরিলিয়াম বলতো, কিন্তু এস উপশক্তি স্তরে একাধিক সমশক্তি সম্পন্ন অরবিটাল না থাকায় বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হুন্ডের নিয়মকে অনুসরণ করে। হুন্ডের নিয়মকে অনুসরণ করে না। তার মানে মেইন কথা হচ্ছে তোমার তারাই অনুসরণ করবে যাদের ইলেকট্রন বিন্যাসে পিডিএফ থাকবে। এই ইলেকট্রন বিন্যাসে শুধু আছে এস, এস কে ভাঙাইলে একাধিক কোন অরবিটাল পাওয়া যায় না, একটাই অরবিটাল পাওয়া যায়। যাদের ক্ষেত্রে একাধিক অরবিটাল পাওয়া যায় তাদের জন্য হুন্ডের নিয়ম অ্যাপ্লিকেবল হবে, কিন্তু এস এর ক্ষেত্রে একাধিক অরবিটাল নাই, এই কারণে হুন্ডের নিয়ম এখানে কোনো অ্যাপ্লিকেবল হবে না। দেখো এ পর্যন্ত লেখো, কোনো ডাউট আছে কিনা আমাকে বলো। একটু দেখো, আমরা এখানে একটা ক্রিটিক কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা এক্সামে আসে প্রায় সময়, এটা আমরা একটু দেখবো। দেখো এটা হচ্ছে ক্রিটিক কোশ্চেনটা, দেখো খুবই গুরুত্বপূর্ণ ক্রিটিক কোশ্চেন। এ ও বি মৌলের যোজ্যতা স্তরের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নিম্নরূপ। সংখ্যার সেট নিম্নরূপ। এটা দেখো, এটা হচ্ছে মৌল, এটা এ আর এটা বি। এখানে n এর মান একটা আছে 3, এখানে n এর মান দেওয়া আছে কত তোমার 4।
এখানে l ইকুয়াল টু দেওয়া আছে 2 আর এখানে l ইকুয়াল টু দেওয়া আছে মনে করো 0। এখানে m এর ভ্যালু দেওয়া আছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। এটার জন্য s ইকুয়াল টু 5 প্লাস হাফ দেওয়া আছে আর এটার জন্য s ইকুয়াল টু প্লাস হাফ। এটা হচ্ছে a এর জন্য। এটা হচ্ছে b, এটা l ইকুয়াল টু 2, এখানেও l ইকুয়াল টু 2 দেওয়া আছে, l ইকুয়াল টু 0, l ইকুয়াল টু 1, m0 m0 প্লাস মাইনাস 1। এখানে s এর ভ্যালু দেওয়া আছে, এটা প্লাস মাইনাস হাফ আর এখানে s এর ভ্যালু দেওয়া আছে 3 প্লাস হাফ আর এটা আছে মাইনাস। এটা তোমার মনে করো এখানে এটা হচ্ছে একটা উদ্দীপক। আমি গ কোশ্চেনটা প্রথমে নরমালি একটা কোশ্চেন দিলাম, ধরে নাও উদ্দীপকের a আর b মৌলটা চিহ্নিত করো। এটা হচ্ছে গ কোশ্চেন। এর ভালো মতো বোঝার ট্রাই করো। উদ্দীপকের a এবং b মৌল চিহ্নিত। তুমি দেখো চ্যাপ্টার শেষ হতে অনেক টাইম লাগবে। হ্যাঁ, আমি একটু ডিটেইলসে পড়াই, এখানে টাইম অনেক বেশি লাগে। হ্যাঁ, এই কারণে। বাট এটা তুমি যখন তোমার শেষ হয়ে যাবে তখন তুমি রিভিশনটা খুব ভালো হবে তোমার। হ্যাঁ, অ্যাটেনশন সবাই দেখো। আমাদের এরপর মানে আজকের লেকচারের পরে আমরা দ্রাব্যতা আলোচনা করব, দ্রাব্যতার পরে ক্রোমাটোগ্রাফি, তারপরে আমাদের দ্রাব্যতার পর আমরা সেপারেশন কিছু টেকনিক আছে এগুলো আলোচনা করার পরে চ্যাপ্টার শেষ। এরপর আলোচনা করব দ্রাব্যতা। দ্রাব্যতার যে ম্যাথটা আছে দ্রাব্যতার একটু মোটামুটি একটু ভালো ইম্পর্টেন্ট টপিক। এরপর আমরা বিভিন্ন সেপারেশন টেকনিক আলোচনা করব। অ্যাটেনশন, এখানে a আর b মৌলটা আমরা এটা হচ্ছে যোজ্যতা মানে শেষের শক্তি স্তরগুলোর ক্ষেত্রে। এটা আমি যদি a মৌলটার ক্ষেত্রে যদি বলি, এটা দেখো a মৌলটা বোঝার ট্রাই করো। এটা হচ্ছে রিয়াল বোঝা। n ইকুয়াল টু কত 3, তার মানে কি এটা 3। এই তোমার l ইকুয়াল টু 2 বোঝার ট্রাই করবা। l ইকুয়াল টু 2 দ্বারা কাকে ইন্ডিকেট করে? কোন উপশক্তি স্তরকে? আমরা l ইকুয়াল টু 0 এটা দ্বারা s বলি, 1 দ্বারা আমরা p বলি, 2 দ্বারা আমরা d বলি, 3 দ্বারা আমরা কি বলি? f বলি। তাই l এর ভ্যালু যদি 2 হয় তাহলে কোন উপশক্তি স্তর? d। এখন দেখো m এর মান কয়টা আছে? 5টা, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। আমরা l ইকুয়াল টু 2 হলে এরকম লিখি না, -2 -1 0 প্লাস 1 প্লাস 2। সেটাকেই একবার লিখছি, এই 0 প্লাস মাইনাস 1 আর এই প্লাস মাইনাস 2। m এর কয়টা তোমার ভ্যালু? 5টা। কয়টা অরবিটাল? 5টা। তার মানে d এর মধ্যে কয়টা অরবিটাল আছে? 5টা। ওটা দেখানোর কোনো দরকার নেই। d মানে উপশক্তি স্তর, m মানে কয়টা অরবিটাল ইন্ডিকেট করে? 5টা। তার মানে d উপশক্তি স্তরে 5টা আছে। এখানে ইলেকট্রন আছে কয়টা? এখানে কয়টা স্পিন ভ্যালু কয়টা? 5 প্লাস হাফ। কয়টা প্লাস হাফ আছে? 5টা। একটা প্লাস হাফ দ্বারা একটা ইলেকট্রনকে ইন্ডিকেট করে, তাহলে 5টা প্লাস হাফ দ্বারা কয়টা ইলেকট্রনকে ইন্ডিকেট করবে? 5টা। তার মানে দ্বিতীয় ইলেকট্রন আছে কয়টা? 5টা। তুমি দেখো এটার ক্ষেত্রে এটা তো এর মধ্যে n ইকুয়াল টু 4, 4 মানে 4 নম্বর শক্তি স্তর। l 0, 0 দ্বারা কাকে বোঝানো হচ্ছে? s কে। এই হচ্ছে তোমার s। m দ্বারা কি? s এর ওরিয়েন্টেশন কয়টা? একটা, এইখানে s ছিল। এখানে m দ্বারা 5, d এর ওরিয়েন্টেশন কয়টা? 5টা। 5টা বিন্যাস পাওয়া যায়, 5টা অরবিটাল। এই 5টাকে আমরা আলাদা লিখি না, একবারে লিখছি। ওকে, s এর ভ্যালু কয়টা? একটা প্লাস হাফ। তার মানে এখানে ইলেকট্রন কয়টা আছে?
এখন এর লাস্টের শক্তি স্তরের ক্ষেত্রে এটাকে যোজ্যতা স্তর, কারণ এই 3D আর 4s, আমি তুমি যদি বলো যোজ্যতা স্তর তো লাস্ট একটা, এটা 4s 3D আসে কেন? কারণ এগুলো ডেভেলপ মৌলগুলোর ক্ষেত্রে একটু বোঝার ট্রাই করো, ডেভেলপ মৌলগুলোর ক্ষেত্রে এই দুটো স্তরের শক্তির পার্থক্যটা খুব কাছাকাছি। এই দুটো শক্তি খুব তোমার কাছাকাছি, 3D এবং 4s খুব কাছাকাছি, এগুলো আমি বলবো। এই কারণে এই 3D এর সাথে 4s এর সাথে 3D গুণ হয়, এই 4s এর সাথে 3D গুণ হয়। আচ্ছা, এই জিনিসটা আমি পরবর্তীতে আমাদের অংশ আসবে ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টারে, তখন আমি এই অংশটা ক্লিয়ার করে দেব। এখন দেখো, ইলেকট্রন তো প্রথমে আগ্রহ নীতি অনুসারে 3D তে যায় না। নিয়ম কি? প্রথমে 1s ফিল আপ হবে, তারপর কি 2s ফিল আপ হবে, তারপর কি হবে 2p ফিল আপ হবে, তারপর কি হবে 3p ফিল আপ হবে, তারপর কি হবে 3p6 ফিল আপ হবে আগ্রহ নীতি অনুসারে, তারপর 4s, তারপর কি, এটাই তো আগ্রহ নীতি অনুসারে। এখানে ইলেকট্রন টোটাল আছে কয়টা বলো তো? 18টা। এখানে কয়টা ইলেকট্রন আছে? 18টা। আর এই টোটাল আছে কয়টা? 6টা। টোটাল ইলেকট্রন আছে কয়টা? 24টা। 24 ইলেকট্রন বিশিষ্ট মৌলটাকে বলতো ক্রোমিয়াম। ইলেকট্রন বিশিষ্ট মৌলটাকে ক্রোমিয়াম। এই 18 ইলেকট্রনটাকে তোমার এভাবেও লেখা যায়, এটাকে এভাবেও লেখা যায়। 18 ইলেকট্রনটা কার আছে? কোন নিষ্ক্রিয় গ্যাসে 18টা? 2 আছে হিলিয়াম, 10 হচ্ছে কি তোমার নিয়ন। 18 ইলেকট্রন আছে কার? 8 তোমার কার আছে? আর্গন। এই কারণে এই 18 ইলেকট্রনটাকে এভাবে না দেখায়া জাস্ট আর্গন এভাবে লেখা হয়, থার্ড ব্র্যাকেট আর্গন লিখে এটা লেখা। এইটা শুধুমাত্র লেখা যায় নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে না। হিলিয়ামের ক্ষেত্রে লেখা যায়, তোমার নিয়নের ক্ষেত্রে, আর্গনের ক্ষেত্রে, ক্রিপ্টনের ক্ষেত্রে বা জিওনের ক্ষেত্রে। তুমি 18টা ইলেকট্রন লিখতে অনেক টাইম লাগে, আর্গন লিখে বুঝায় যে এই ইলেকট্রন বিন্যাসটা, তারপর লেখা কি 3d5 না এটা কি 4sp। তাহলে এর মৌল দ্বারা কাকে ইন্ডিকেট করে বলতো? ক্রোমিয়াম। কাকে ইন্ডিকেট করে? কারণ 24 ইলেকট্রন মানে কি তার পারমাণবিক সংখ্যা কত? 24। আর 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাকে ক্রোমিয়াম। দেখো, এই মৌলটা চিহ্নিতকরণটা তুমি বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে আমাকে জানাও। ওকে, এরা বুঝতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমি এটা রিপিট করছি, এটা আবার দেখো, সবাই দেখো, কারণ তোমার কোশ্চেন গুলো জাস্ট এভাবে টেবিলের মাধ্যমে এরকম একটা জঘন্য টেবিল দেবে, সুন্দর একটা কোশ্চেন দিবে, হ্যাঁ, এটার মাধ্যমে এটাকে তোমার সাজাতে হবে। এটা দেখো, আমি এটাকে আবার রিপিট করতেছি। দেখো, তুমি এই লেকচার উঠিয়ে নেবা, আমি তোমাকে বলতেছি এই লেকচার আমি ডিলিট করে দেব, হ্যাঁ, তুমি লেকচার তাড়াতাড়ি উঠিয়ে নেবা, কারণ আজকে স্টুডেন্টের প্রেজেন্ট খুবই বাজে একটা অবস্থা। হ্যাঁ, এইভাবে স্টুডেন্ট করানো যায় না। তুমি পেমেন্ট করো ঠিক আছে সবাই, বাট তোমার প্রেজেন্ট থাকতে হবে লাইভে। হ্যাঁ, তোমরা সবাই উঠিয়ে নেবা, আমি এই লেকচার ডিলিট করে দেব। এর ক্ষেত্রে একটু দেখো, এটা তৃতীয় শক্তি স্তর, এর মানে শক্তি, এটা যোজ্যতা স্তর বুঝেছি, তৃতীয় শক্তি স্তর, এই কারণে এটা 3।
L মানে 2, 2 দ্বারা কাকে বোঝানো হয়? d উপর শক্তি স্তর, এই কারণে এটা। এখানে m এর ভ্যালু কয়টা আছে? 5টা, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2, কয়টা? 5টা। তাই d এর ভিতরে কয়টা ভাগ আছে? 5টা, dxy dyz dzx, তোমার কি তারপর dx স্কয়ার মাইনাস y স্কয়ার dz স্কয়ার, এই 5টা ভাগ আলাদা আলাদা ভাবে দেখানোর কোনো দরকার নেই। ds s মানে কি? s এর ভ্যালু আছে কয়টা? 5টা। তার মানে বোঝানো হচ্ছে এখানে প্লাস হাফ আছে কয়টা? 5 ইনটু প্লাস হাফ মানে কি? 5টা প্লাস হাফ আছে। একটা প্লাস হাফ দ্বারা s এর একটা মান দ্বারা একটা ইলেকট্রনকে ইন্ডিকেট করে। s এর মান আছে কয়টা? 5টা। এটা দ্বারা 5টা ইলেকট্রনকে ইন্ডিকেট করে। এই কারণে d তে ইলেকট্রন আছে কয়টা? 5টা। এই তোমার d। এখন দেখো তুমি, এটা হচ্ছে a এর ভিতরে আবার n 4 আছে। এই 4 মানে এই 4 চতুর্থ শক্তি। l 0, 0 দ্বারা কোন উপশক্তি স্তর? s, এই তোমার s। m 0 মানে কি? একটা ওরিয়েন্টেশন, একটাই অরবিটাল। s এর জন্য একটাই, এটা লেখার কিছু নেই। s এর ভ্যালু আছে এখানে কত দেখো? প্লাস। তার মানে এখানে ইলেকট্রন আছে কয়টা? একটা। s এর ভ্যালু কয়টা? একটা ইলেকট্রন আছে। তাহলে এই মৌলের ইলেকট্রন তো প্রথমে 3d5 এ যায় না, 4s এ যায় না। প্রথমে গেছে কি? আবর্ণিত অনুসারে কোথায় গেছে? 1s এ। এটা তো লাস্টের ইলেকট্রন বিন্যাস দিছি কোশ্চেনে, এই প্রথম দিকে ইলেকট্রন বিন্যাস দেয় না। তাহলে তোমাকে এটা সেন্স দিয়ে বুঝতে হবে এটা লাস্টের ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন প্রথমে লাস্টে যায় না, ইলেকট্রন প্রথমে আস্তে আস্তে তারপর লাস্টে। তোমাকে লাস্টের অংশটুকুর হিন্টস দিয়ে দিচ্ছে, তার মাধ্যমে প্রথম অংশটা ফিল আপ করে এই মৌলটা তুমি আইডেন্টিফাই করবে। তাহলে এটা কি 1s2, এটা কি 2s2, এটা কি 2p6, এটা কি 3s2, এটা কি বলতো 3p6। এই পর্যন্ত ইলেকট্রন আছে 18টা। এই 3d5 আর 4s1 এখানে আছে কয়টা? 6টা। টোটাল ইলেকট্রন আছে কয়টা? 24টা। 24টা যদি ইলেকট্রন থাকে তাহলে প্রোটনও থাকে কয়টা? 24টা। 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটাকে ক্রোমিয়াম। তাহলে এই মৌল দ্বারা কাকে ইন্ডিকেট করে? ক্রোমিয়াম। এখন আমি বলছি যে এই লেখাটা, এই 18টা ইলেকট্রনের লেখাটা তোমার অনেক কি লাগে? তোমার টাইম লাগে। এই কারণে এটাকে শর্টকাটে 18 ইলেকট্রন কা আর্গন নিষ্ক্রিয় গ্যাস, এই কারণে 18 ইলেকট্রনটাকে আর্গন আকারে লেখা। এরপর এই 18 ইলেকট্রন আর্গনে লেখা শেষ, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। এগুলো শুধু লেখা যায় নিষ্ক্রিয় গ্যাসগুলোর জন্য। এটা কি 3d5, এই তোমার 3d5 আর এই কি তোমার 4s। অর্থাৎ এই লেখাটা এই উপরের অংশের মাধ্যমে লেখা যায়, নিচের অংশের মাধ্যমে লেখা যায়। অনেক সময় কোশ্চেনে এভাবেও কোশ্চেনে লেখা থাকে, উপরেরটার মাধ্যমেও কি কোশ্চেনে লেখা থাকে। দেখো বুঝছো কিনা, কারো কোনো ডাউট আছে কিনা আমাকে বলো। এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। আমাদের বিও আছে, সমস্যা নেই। প্রয়োজনে এই ইলেকট্রন বিন্যাস আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, তুমি পরের গুলো আমরা এগুলো অনেকগুলো বিন্যাস করলে তোমার আরো ক্লিয়ার। এটা এই শেষ। আমি যদি বি এর ক্ষেত্রে একটু দেখি, দেখো বি এর ক্ষেত্রে একটু দেখো, প্রথম প্রথম তো একটু আস্তে ধীরে যাওয়া। একবারে তুমি সিলেবাস টোটাল চ্যাপ্টারই হচ্ছে 5 5 10টা, 2 বছর পর্যন্ত পড়বা। তোমার প্রত্যেকটা, তার মানে কি এক একটা চ্যাপ্টারের ভলিউম অনেক। আমি যদি শর্টকাটে শেষ করি তার মানে মনে করবা যে এখানে কোনো মানে ভাগযোগ আছে, ঝামেলা আছে। কারণ তোমার ফিজিক্সে এই চ্যাপ্টারগুলো আছে তোমার কয়টা করে? 14টা করে চ্যাপ্টার, 28টা চ্যাপ্টার। সেখানে কেমিস্ট্রিতে চ্যাপ্টার কয়টা? 10টা টোটাল। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে যেখানে ফিজিক্সে তোমার 14 আর 14 28টা হইতে পারে, বা 25 26টা চ্যাপ্টার আছে, সেখানে কেমিস্ট্রিতে আছে 10টা।
তার মানে অবশ্যই এই চ্যাপ্টারগুলো ভলিউম অনেক বেশি। আমাদের এই চ্যাপ্টারের সাথে ফিজিক্স চ্যাপ্টার শেষ করবে 3টা বা 4টা আমাদের এই এক একটা চ্যাপ্টারের সাথে। হ্যাঁ, এইখানে তোমার বুঝতে হবে যে তুমি চ্যাপ্টার শেষ করে কি করবে, পরে কি করবে, এক বছরে কি তুমি সিলেবাস শেষ করতে পারবে? অ্যাটেনশন, তুমি দেখো আমরা বি কে যদি আইডেন্টিফাই করতে চাই, বি এটা হচ্ছে 2 দ্বিতীয় শক্তি স্তর, এই তোমার দ্বিতীয় শক্তি স্তর। এর মানে 0, 0 মানে কি s, এই তোমার s। এটা m = 0 মানে কি m এর ভ্যালু কয়টা, একটা, ওরিয়েন্টেশন একটা, এটা লেখা দরকার। s মানে কি প্লাস মাইনাস, তার মানে s এর ভ্যালু কয়টা আছে, দুইটা, একটা আছে প্লাস হাফ, একটা আছে মাইনাস হাফ। s এর এক একটা মান দ্বারা এক একটা ইলেকট্রন ইন্ডিকেট করে, তাহলে s এর দুইটা মান দ্বারা কয়টা ইলেকট্রন ইন্ডিকেট করে, দুইটা। তাহলে এখানে s এর কয়টা থাকে, দুইটা। s এর ভ্যালু দুইটা, s এর ভ্যালু যত হবে ইলেকট্রন থাকবে তত, কারণ এক একটা ইলেকট্রনের জন্য s এর মান কয়টা হবে। তুমি দেখো n = 2, এই তোমার 2, কারণ এটার ভিতরে আরো একটা ইনফরমেশন দাও। n = 1, 1 মানে কি, কে বলো তো, দেখো 1 মানে কে, p, এই হচ্ছে p। p তে তোমার এখানে m এর ভ্যালু কত, 3, 3 মানে কি, p তে ভাগ হয় ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে, এটাকে ভাগ হয় কয়টা, 3টা, px py pz, এটার জন্যই লেখছি এখানে 3টা। এটা px py pz কি তুমি ইলেকট্রন বিন্যাসে আলাদা ভাবে লেখো, লেখো p লেখো। ওকে, s এর ভ্যালু দেখো তোমার কয়টা আছে, 3, 3টা প্লাস হাফ, একটা মাইনাস হাফ। 3 প্লাস হাফ দ্বারা কি বুঝি, 3টা প্লাস হাফ, একটা কি মাইনাস হাফ। তার মানে s এর ভ্যালু টোটাল কয়টা, 4টা। তাহলে ইলেকট্রন থাকবে কয়টা তোমার, 4টা। তাহলে p তে ইলেকট্রন থাকতে পারে 4টা, মানে থাকতে পারে 6টা, কিন্তু s এর ভ্যালু আছে কয়টা, 3 আর এক কত, 4। তাই s এর ভ্যালু 4টা, ইলেকট্রন থাকবে কয়টা, এই 4টা। তোমাকে এই মৌলটা আইডেন্টিফাই করার জন্য লাস্টে তোমার কি, তোমার এটা তোমার বের করে দিয়েছে। ইলেকট্রন তো প্রথমে এই 2s2 আর 2p তে যায় না, প্রথমে 1s ফিলআপ করে, তারপর কোথায় যায়, 1s এর পর কি 2s, 2s এর পর কি বলতো 2। তাহলে এখানে টোটাল ইলেকট্রন কয়টা দেখো, 2 2 4 আর 4 কত, 8, 8টা ইলেকট্রন। তাহলে 8 ইলেকট্রন থাকলে 8 প্রোটন থাকবে, আর 8 ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা বিশিষ্ট মৌলটাকে অক্সিজেন, মৌলটাকে অক্সিজেন, কারণ ও লেখলে আবার বুঝবা যে 0। তাহলে এই বি মৌল দ্বারা কাকে ইন্ডিকেট করে, বি মৌল দ্বারা কাকে ইন্ডিকেট করে, অক্সিজেনকে বোঝায়, অক্সিজেনকে বোঝায়। বি মৌল দ্বারা কাকে ইন্ডিকেট করবে, তোমার অক্সিজেনকে বোঝায়। দেখো এই পর্যন্ত কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলো। অ্যাটেনশন, তোমাদের কালকে একটা एग्जाम বলছিলাম, হ্যাঁ, নটরডেম এবং হোলি ক্রস যারা एग्जाम নিচ্ছে তাদের মনে রিসেন্ট মনে एग्जाम, যেটা দেখলাম গ্রুপে, হ্যাঁ আমি শিওর না, এই কারণে তোমাদের एग्जामটা শুক্রবারই থাকে। যেহেতু কালকে বা পরশু যদি তোমার কোনো একটা অনলাইন বা অনলাইনের মাধ্যমে যদি কোনো টেস্ট হয়, হয়তো ওদের প্রিপারেশনের দরকার হবে হয়তো, বা এইজন্য তোমার কালকে एग्जामটা হবে না, হবে ওটা শুক্রবার অথবা শনিবার, যে কোনো একটা দিনে আমি নিয়ে নেব। হ্যাঁ, তাহলে ওই এক্সট্রা প্রেশার নেওয়ার দরকার নেই, তোমরা ফোকাস যে এডমিশন যে টেস্ট আছে ওদিকেই ফোকাস দাও। আর আজকে লেকচারটা তোমরা যারা করছো তারা উঠিয়ে নেবা, অবশ্যই আমি ভিডিও ডিলিট করে দেব, এবং তুমি লেকচারটা উঠে ভালোভাবে করো। আজকে লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের টেবিল নেক্সট ক্লাসেও নিয়ে আসবো, যাতে তুমি একটু প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারো যে এ মৌলটাকে, বি মৌলটাকে। এই কোশ্চেনের একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। তাহলে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, বাই বাই। অবশ্যই তোমার লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, এত কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে প্রেজেন্ট ক্লাস করা যাবে না, তাহলে ক্লাস অফ করে দেবো। বাই।